26 ব্যাচ বাংলা প্রথম পত্রে আজকে এমন একটা সাজেশন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। মাত্র 1 ঘন্টা তুমি যদি এই তথ্য, আজকের ভিডিওতে যে তথ্যগুলো তোমাকে দেওয়া হবে, তুমি জাস্ট 1টা ঘন্টা যদি মনোযোগ দিয়ে পড়তে পারো, ইনশাল্লাহ তুমি 10 থেকে 12 মার্ক নিশ্চিত কমন পাবে। আমি কেন এত কনফিডেন্ট নিয়ে বলছি, আজকে আমি যাকে নিয়ে আসতেছি তোমাদের সামনে, সে নিজে একজন প্রশ্নকর্তা। অর্থাৎ প্রশ্ন কিভাবে করতে হয়, কোন জায়গা থেকে প্রশ্ন হয়, পুরো বিষয়টা তোমাকে একদম রফা দফা করে দেওয়া হবে। ঠিক আছে? আমি বলতেছি আমার বন্ধুর কথা, কিন্তু তার পরিচয় শুধু আমার বন্ধু না, ঠিক আছে, তার পরিচয় অনেক বড় একটা জায়গা। সে কিন্তু প্রভাষক রাজশাহী কলেজের এবং 41তম বিসিএস। ঠিক আছে, মাথায় রাখতে হবে তোমাকে। তো আমি ওয়েলকাম করব ময়ূক মাহবুবকে, এবং ময়ূক মাহবুব এসে তোমাদেরকে পুরোপুরি বাংলার জন্য হাইব্রিড এমসিকিউ সাজেশন আজকে দেবে। এবং আমি পুরোপুরি বিশ্বাস করি এরকম সাজেশন তুমি এর আগে কখনো পাও নাই, দেখো না, এবং অনেকটা অবাক হবে। তো আমি ওয়েলকাম করছি, প্লিজ ময়ূক মাহবুব স্যার। প্লিজ স্যার, আপনি একটু সামনে আসুন এবং দেখা দেন আমার ছাত্রছাত্রীদের, প্লিজ। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আসলে আপনাকে একটু জ্বালানোর জন্য নিয়ে আসছি, কারণ আপনি জানেন যে এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা কিন্তু এখন খুব চিন্তার মধ্যে আছে। তো ওরা বিপদে পড়ছে, ওই জন্য আপনাকে বিপদে ফেলা হয়েছে। এবং আজকে আপনার সাথে অনেক অনেক আলোচনা হবে। এবং প্রথম প্রশ্ন হচ্ছে স্যার, যে কিছু জিনিস তো আছে বাংলাতে অবশ্যই, যেগুলো কেউ বলে না বা যেগুলো নিয়ে আসলে কেউ ভাবে না। তো স্যার, আজকের ক্লাসটা কিভাবে সাজানো হয়েছে আপনি যদি একটু ব্রিফ করতেন, যে আসলে বাচ্চাদের একটু আশ্বস্ত করতেন যে কোন কোন জায়গাগুলো নিয়ে আমরা আসলে কথা বলবো। আচ্ছা, প্রান্ত আমার এমন একটা বন্ধু যার ডাক আমি কখনো ফেলতে পারি না। বিষয়টা হচ্ছে এমন যে বাংলা আমরা খুব সহজভাবে নিই প্রথম দিকে, পরের দিকে না এটা আর কাভার করা যায় না। প্রথম দিকে একে কোনো গুরুত্ব দিই না, কিন্তু পরবর্তীতে দেখা যায় বাংলার গভীরতা এত বেশি যে মনে হয় এই বুঝি তল পেলাম আবার ফের হারালাম, মানে তল পেয়েও পাচ্ছি না, ধরতে গেলেও ধরতে পারছি না, এরকম মনে হয়। তো আমি নিজে কিছুটা ফাঁকিবাজ ছিলাম। আর তোমরা একটা কথা শুনেছো এরকম যে চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসি বিষে দংশিনী যারে, যতদিন ভবে না হবে না হবে তোমার অবস্থা আমার সম, ঈষৎ হাসিবে বুঝে না বুঝিবে শুনে না শুনিবে যাতনা মম। তো যারা ফাঁকিবাজ আছো, যারা শেষ সময়ে এসে নিজেকে একটু ভালো মার্ক পেতে চাও, পরীক্ষা একটু ভালো করতে চাও, তাদের জন্য আজকের এই সাজেশন। এটা খুব ভালো স্টুডেন্ট যারা খুব ডেপথে পড়ালেখা করেছে তাদের জন্য নয়, শেষ সময়ে এসে যারা খুব কম পড়ালেখা করে একটু ভালো করতে চাও, আজকের সাজেশনটা শুধু তাদের জন্য। বন্ধু, আমরা আসলে এরকম ফাঁকিবাজ স্টুডেন্ট চাই, যারা এত ফাঁকিবাজ হওয়ার পরে বিসিএস এ টিকে যায়। যাক, তো চল আমরা স্লাইডে চলে যাই। Okay. আচ্ছা, ধন্যবাদ। অনেক সুন্দর ভাবে তুই আসলে নিজেকে প্রকাশ করলি, এবং তুই যে স্যার, কিন্তু আমার কাছে স্যার না, এটা আসলে খুব ভালো লাগতেছে আমার। আমি নিজে এখন স্টুডেন্ট মনে করি আমাকে। ঠিক আচ্ছা, আছে, আমরা আলোচনায় আছি। তো এমসিকিউ হাইব্রিড সাজেশন তুই আমাকে কষ্ট করে লেখায় নিছিস, তো তুই এটা এক্সপ্লেন করবি। আমরা এখানে কয়েকটা পয়েন্ট দেখতে পাচ্ছি বন্ধু, 1 2 3 4 5 6, এবং এখানে দেখলাম যে আরো 2টা পয়েন্ট তুই দিয়েছিস। তো এই যে পয়েন্টগুলো কেন দিলি, কি জন্য দিলি, হুদাই দেওয়া হলো কিনা, বা এটা বাচ্চারা পড়বে কি করে? আচ্ছা, এটার জন্য আমি একটু আরো 30 সেকেন্ড সময় নিই। তাহলে হচ্ছে যে আমি আসলে বিসিএসটা হয়েছে ছাত্র থাকাকালীন। আসলে আমি অনার্স দিয়ে দেওয়ার পরেই আমার প্রিলিটিকে গেছি। বিসিএস লিখিত পরীক্ষা এবং আমার মাস্টার্স পরীক্ষা একই সাথে হয়। প্রথম বিসিএসে আমি ক্যাডার হয়ে গেছি, এর পিছনে অন্যতম কারণ হচ্ছে যে আমি বুঝতে পারি মোটামুটি কোশ্চেন স্টাডি করে যে আসলে কোন জায়গা থেকে প্রশ্ন করা হবে। অর্থাৎ কোশ্চেন যিনি করেন তার মাইন্ড সেটআপটা ধরতে হবে, যে এই বছর কোথা থেকে কিভাবে প্রশ্ন হতে পারে, এই জিনিসটা আমি বুঝতে পারি মোটামুটি। এই জন্যই হয়তো প্রথম বিসিএসে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই জন্য আমি আমার মতো করে একটা স্লাইড সাজিয়েছি, যেটা পড়লে আশা করা যায় যে খুব কম সময় পড়ে একটা ভালো আউটপুট পাওয়া যাবে ইনশাআল্লাহ। শুরুতে দেখা যাচ্ছে এখানে আছে লেখক বা কবির জন্ম মৃত্যু। এই জায়গাটা একটু মনোযোগ দিতে হবে। আমরা জানি যে আমাদের টোটাল 26টা পোর্শন আছে এখানে। আমরা জানি যে 12টা গদ্য, 12টা পদ্য, একটা নাটক, একটা উপন্যাস আছে। প্রত্যেকটা লেখক বা কবির জন্ম এবং মৃত্যু সালটা গুরুত্বপূর্ণ। কিছু কিছু ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ কবির জন্ম তারিখ, মৃত্যু তারিখ গুরুত্বপূর্ণ, সকলের না কিন্তু। যেমন ধরা যাক রবীন্দ্রনাথ ঠাকুর, তার জন্ম সালের পাশাপাশি তার জন্ম তারিখটাও গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাংলা তারিখ।
যেমন তিনি জন্মগ্রহণ করেছেন 25শে বৈশাখ, আবার মৃত্যুবরণ করেছেন 22শে শ্রাবণ। এই দুইটা তারিখ গুরুত্বপূর্ণ। যেমন আমরা যদি বলি মাইকেলের জন্ম তারিখ গুরুত্বপূর্ণ, আবার কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ গুরুত্বপূর্ণ। আবার কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় যে কবিরা কোথায় জন্মগ্রহণ করেছেন এটাও গুরুত্বপূর্ণ, কোন গ্রামে জন্মগ্রহণ করেছেন এটা গুরুত্বপূর্ণ। যেমন ধরা যায় যে বঙ্কিম কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেছেন, নজরুল চুরুলিয়াতে। ঠিক একইভাবে আমরা দেখতে পাই যে রবীন্দ্রনাথ আবার জোড়াসাঁকোতে, আবার সাগরদাড়িতে জন্মগ্রহণ করেছে মাইকেল। তো এই জন্ম স্থানগুলো আবার গুরুত্বপূর্ণ। আচ্ছা দোস্ত, তাহলে তুই আমাকে এখানে 1 মিনিটে বলবি, আমি বাচ্চাদের নোট করে দিই। হ্যাঁ। যে প্রথম আমরা যে পয়েন্টে ছিলাম সেই পয়েন্টের নাম ছিল দোস্ত তোর হচ্ছে যে লেখক কবির জন্ম মৃত্যু। তাহলে আমরা এখানে কোন কোন কবিকে টার্গেট করব জন্ম মৃত্যুর জন্য? জন্ম মৃত্যুর জন্য সকল কবি থাকবে, কিন্তু জন্ম তারিখটা আমরা একটু মনে রাখবো যেই চারজনার, তার মধ্যে একজন হচ্ছে বঙ্কিম। ওকে, নাম্বার 1 একটা হচ্ছে বঙ্কিমের জন্য আমরা তারিখগুলো মনে রাখবো। হ্যাঁ। এই তোমরা কিন্তু ভালো করে বুঝো যা বলতেছি তারিখ ভালো। এবং জন্মস্থান। এখানে তারিখ এবং জন্মস্থান। জন্মস্থান, আচ্ছা, তাহলে আমরা এখানে লিখে রাখি জন্মস্থান। ওকে, তাহলে জন্মস্থান আমরা পাইতাছি এবং তারিখ পাচ্ছি হচ্ছে বঙ্কিমের জন্য। আরেকটা কোনটা পাবো? মাইকেল। মাইকেল। ওকে, মাইকেল। তারপর বল নাম্বার 3। রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ এবং নজরুল। এবং নজরুল। ওকে, তার মানে আমি স্টুডেন্টদের বলতে চাই ওরা যখন পড়াশোনাটা করবে তারা যেন এই জায়গাটাকে ফোকাস করে যে জন্মস্থান মানে তারিখের পাশাপাশি তার জন্মস্থানটা এক্স্যাক্টলি কোথায়। হ্যাঁ। আচ্ছা, তাহলে আবার কিছু কিছু বিখ্যাত লেখক আছে যারা এক শহরে জন্মগ্রহণ করেছে কিন্তু এদের পৈতৃক নিবাস আবার অন্য জায়গায়। যেমন শামসুর রহমান, সে ঢাকায় বেড়ে উঠেছে, ঢাকায় তার জন্মগ্রহণ, সবকিছু ঠিক আছে, কিন্তু তার পৈতৃক নিবাস আবার মাঝে মাঝে আসে। তার পৈতৃক নিবাস হচ্ছে নরসিংদী জেলার বেলাবো উপজেলার, এইটা মাঝে মাঝে আসে। আচ্ছা, তাহলে আমি কি তোর এখন পৈতৃক নিবাসটা একটা পয়েন্ট করব? হ্যাঁ, কিছু কিছু কবির পৈতৃক নিবাসটা বানানটা কি আমি ভুল গুরুত্বপূর্ণ। লিখলাম রে? পৈতৃক। আচ্ছা, তুই না লিখলেও হবে, আমি ব্যাখ্যা করতেছি। আচ্ছা, না আমি লিখে রাখলে ওরা একটু পড়ে নিতে পারবে। আচ্ছা, পৈতৃক নিবাস। পৈতৃক নিবাসটা কার কার বলবো বল? পৈতৃক নিবাসের ক্ষেত্রে আমরা সুফিয়া কামালের আমরা দিতে পারি, আমরা শামসুর রহমানের দিতে পারি। সুফিয়া কামাল এবং হচ্ছে শামসুর রহমান। শামসুর রহমান। এই আমার বানান কিন্তু ভুল হইতে পারে, তোমরা আসলে এটা নিয়ে মানে ভুল টুল ধরো না আর কি। শামসুর রহমান। রাহমান। ওকে বন্ধু, আচ্ছা, ঠিক আছে। এদের পৈতৃক নিবাসটা আবার গুরুত্বপূর্ণ, এতটুকু একটু জানতে হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে কোন কবি কি কারণে মারা গেছে এটাও আসতে পারে। যেমন একজন কবির মৃত্যুর কজটা আসে, যেমন রবীন্দ্রনাথ, সে হচ্ছে যে খুব স্বাভাবিক অবস্থায় মারা গেছে, কিন্তু এই জায়গায় জীবনানন্দ দাশের আবার মৃত্যুর একটা কজ আছে, তিনি ট্রাম দুর্ঘটনায় মারা যান। এই জন্য মাঝে মাঝে পরীক্ষায় আসে যে কোন কবি ট্রাম দুর্ঘটনায় মারা যান অথবা জীবনানন্দ দাশ কিভাবে মারা গেছেন, তাহলে তিনি ট্রাম দুর্ঘটনায় মারা গেছেন। তাহলে আমরা হচ্ছে জীবনানন্দ দাশের মৃত্যুর কারণটা আমরা মৃত্যুর একটু মাথায় কারণটা, রাখবো। হ্যাঁ। বন্ধু, জীবনানন্দ বানানটা আমাকে একটু দেখিস। জীবনানন্দ, ঠিক আছে? না নন্দ নয়, এটা না নন্দ, জীবনানন্দ। বুঝতে পেরেছি। জীবনা আবার ন, এই তো, হ্যাঁ, জীবনানন্দ। আচ্ছা, বাংলা তাহলে পড়াতে পারবো মনে হচ্ছে বন্ধু। জীবনানন্দ দাশ, তার মৃত্যুর কজটা আবার আসে, ট্রাম দুর্ঘটনায় মারা গেছেন। কোথায় মারা গেছেন? কলকাতায়। এটা আবার মাঝে মাঝে আসে। তো জন্ম মৃত্যু সম্পর্কে এই ধরনের কিছু তথ্য আমাকে জেনে থাকলে আমি পরীক্ষায় ভালো করব। কারণ আমার কোশ্চেন করার সময় আমি যখন একটা প্রশ্ন সেট আপ দিব তখন অবশ্যই আমি কবির জন্ম মৃত্যু সম্পর্কিত প্রশ্ন করব, কারণ আমার মস্তিষ্ক প্রশ্নের মধ্যে ওইটা সেট আপ দিয়ে রাখে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই 1 নম্বর পোর্শন যদি এইভাবে পড়তে পারি চিন্তা করে, তাহলে এখান থেকে আমাদের 1 থেকে 2 মার্ক কমন পাওয়া সম্ভব, এমসিকিউ তো কমন পাওয়া সম্ভব, অথবা আমরা সৃজনশীলের ক নম্বর যেটা সেখানে কমন পাওয়া সম্ভব। হ্যাঁ, জ্ঞানমূলক যেটা ওইটাতে কমন পাওয়া সম্ভব। ওকে, তাহলে এবার মূল স্লাইডে যাই। এবার তুই বলেছিস গল্প, কবিতা, প্রবন্ধ এবং প্রকাশ লেখা আছে। হ্যাঁ, এই পোর্শনটা আলাদা করে লিখতে হবে না, এটা আমি একটু বলি। সেটা হচ্ছে গল্প, কবিতা, প্রবন্ধ এগুলোর প্রকাশ। আমরা মাঝে মাঝে পরীক্ষায় এরকম প্রশ্ন দেখি যে এই গল্পটি, যদি আমি বলি অপরিচিতা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়, এটা আসে। আবার কত সালে প্রকাশিত হয়, এটা আবার আসে। এর পরবর্তীতে এটা কোন গল্পগ্রন্থ অথবা কোন কাব্যগ্রন্থের মধ্যে আছে, এই প্রশ্নটাও আসে। যেমন ধরা যায় তাহারেই পরে মনের কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়, আবার এটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এগুলাও মাঝে মাঝে পরীক্ষায় আসে।
এই যেমন ধরো বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তাহলে আমরা বলি এটা কি অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে এই ধরনের প্রশ্ন আসে যে গল্প, কবিতা, প্রবন্ধ প্রথম কত সালে প্রকাশিত হয় এবং বাংলা সালও অনেক সময় আসে, আবার কোন পত্রিকায় প্রকাশিত হয় এবং কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। যেমন সোনার তরী কবিতাটা, এটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা, অর্থাৎ সোনার তরী কবিতাটি সোনার তরী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই জন্য আমি বলি যে গল্প, কবিতা এবং প্রবন্ধ এইগুলার প্রকাশ সালটা গুরুত্বপূর্ণ, কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এটা গুরুত্বপূর্ণ, পাশাপাশি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, মূল গ্রন্থ বা মূল উৎসটা কোথায়, এই জায়গা থেকে প্রশ্ন করা হয়। এজন্য এই প্রশ্নটা একটু ভালো করে পড়লে আমার মনে হয় যে এখান থেকে 1 থেকে 2 মার্ক কমন পাওয়া অবশ্যই সম্ভব। আচ্ছা, তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি কবিতার ছন্দ ও মাত্রা বিন্যাস। এটা মানে একটু লেখা উচিত যে কোনটা কোনটা কি এরকম। এটা লিখতে হবে না, এটা হালকা আমি ব্যাখ্যা দিয়ে দিতে পারবো। Okay, okay. সেটা হচ্ছে কবিতার ছন্দ ও মাত্রা বিন্যাস। মাঝে মাঝে তোমরা প্রশ্ন দেখবা এরকম আসছে যে এই কবিতাটি সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? এটা কি অক্ষরবৃত্ত ছন্দে রচিত, এটা কি স্বরবৃত্ত ছন্দে রচিত, নাকি এটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত? আবার মাঝে মাঝে এটার পূর্ণ পর্ব কয় মাত্রা, অপূর্ণ পর্ব কয় মাত্রা, এগুলো আসে। তো এই জায়গাটা একটু ভালোভাবে খেয়াল করবা যে কোন কবিতা কোন ছন্দে রচিত এবং কোন কবিতা কত মাত্রার, এটা খেয়াল করলে এখান থেকে 1 মার্ক কমন পাওয়া সম্ভব। কারণ প্রশ্ন করার সময় কবিতার ছন্দ অবশ্যই খেয়াল করা হয়, এই জন্য এই জায়গাটা খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। আচ্ছা, তাহলে আমরা এবার আসবো যে লেখকের ব্যতিক্রমী কিছু তথ্য বলা হয়েছে। আচ্ছা, লেখকের ব্যতিক্রমী তথ্য, এই পোর্শনটা একটু খেয়াল করতে হবে যে বিভিন্ন লেখকের কিছু ব্যতিক্রমী তথ্য আছে। যেমন আমি বলি যে নজরুল। আচ্ছা, এটা আমি লিখে দিই তাহলে মানে ওদের ভালো হয়। ব্যতিক্রম না, না লিখলেও চলবে, আমার থেকে শুনলে মোটামুটি আমি জাস্ট পয়েন্ট করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। যেমন নজরুল কিন্তু শুধু কবি যে তা না, সে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের একজন যোদ্ধা। আচ্ছা আচ্ছা, সে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ করেছে, প্রথম বিশ্বযুদ্ধে সে 49 নম্বর বাঙালি পল্টনের একজন যোদ্ধা ছিল। এটা একটা ব্যতিক্রমী তথ্য। আবার এটা কি লিখবো? 49 নম্বর বাঙালি পল্টন নম্বর বাঙালি পল্টন, মানে এটা তো একটা তথ্য অবশ্যই। হ্যাঁ অবশ্যই তথ্য, আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে ব্যতিক্রমী তথ্য, বাঙালি পল্টন। ঠিক আছে না দোস্ত? হ্যাঁ ওকে ফাইন। ওকে, এটা হচ্ছে এরপরে হচ্ছে যে নজরুল কিন্তু একটা কবিতার জন্য জেল খেটেছে। কবিতাটার নাম কি? আনন্দময়ীর আগমনে। এটা একটা ব্যতিক্রমী তথ্য। তাহলে নজরুল থেকে এই তথ্যটা চলে আসতে পারে কোন কবিতার জন্য নজরুলকে জেল খাটতে হয়েছিল। তাহলে আনন্দময়ীর আগমনে। হ্যাঁ ঠিক আছে, ওকে, এটার কারণে এটার জন্য আসতে পারে। আবার এরকম আসতে পারে নজরুল কত বছর বয়সে বাক শক্তি হারিয়ে ফেলে। আবার এরকম তথ্য আসতে পারে যে মাইকেল মধুসূদন দত্ত কত সালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। এগুলো প্রত্যেকটা লেখকের ব্যতিক্রমী তথ্য, এই তথ্যগুলো আসে পরীক্ষায়। এই জন্য খেয়াল করতে হবে যে প্রতিটা লেখকের স্বাভাবিক জীবন থেকে আলাদা তথ্য কি আছে, এই আলাদা তথ্যটা বের করে নিয়ে আসতে হবে। এই জন্য বলা হয়েছে যে লেখক বা কবির ব্যতিক্রমী তথ্যের কথা। এই তথ্যগুলা খেয়াল করলে এইখান থেকে দেখবা প্রশ্ন করা হয়। প্রশ্নের জায়গা হচ্ছে এইগুলা। এই প্রশ্নের জায়গাগুলোতে আমরা লাইট মারলে একটু দেখতে পাবো যে অন্ধকারে পড়ে আছে, কিন্তু এটাই প্রশ্নের জায়গা। ওই জায়গাতে লাইট মেরে আমরা দেখে নিব এই জায়গায় কি আছে, তাহলে আমরা পরীক্ষায় পারবো। বাক শক্তি হারিয়েছে কত বছরে? 40 বছরে কি? আচ্ছা, এত তুই ডিটেলস লিখতে পারবি না, আমরা শুধু হালকা করে একটু বলে যাই। হ্যাঁ, হালকা করে বলে যে এত ডিটেলস লিখতে পারবি না। হ্যাঁ, এত ডিটেলস এর দরকারও নাই। ঠিক আছে, ওকে। এরপরে এটা হচ্ছে 43 বছর বয়সে, কোন বই আবার 42 আছে, কিন্তু এইগুলো আমরা ডিটেলস বলবো না। হ্যাঁ, আচ্ছা, মানে জাস্ট ওরা পড়ে নিবে। হ্যাঁ, ওরা পড়ে নিবে আর কি। তাহলে এবার আমরা আবার মূল স্লাইডে চলে গেলাম। ওকে, এরপরের প্রশ্নে এখানে লেখা আছে প্রথম এবং সর্বশেষ। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে প্রথম এবং সর্বশেষ তথ্য এটা লেখকের হতে পারে বা এটা লেখনীর হতে পারে। খেয়াল করো যে সাধারণত আমরা যদি জিকে, সাধারণত চাকরির পরীক্ষাগুলোতে বা অ্যাডমিশন পরীক্ষাতে জিকে আসে, তো জিকের ক্ষেত্রে তুই দেখবি যে এরকম বলা হয় যে বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রীকে, আবার আসে সর্বশেষ অর্থমন্ত্রীকে, মাঝখানের গুলো হয়তো আসে না, কিন্তু প্রথম এবং সর্বশেষ তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে আমরা যদি দেখি এই জায়গায় প্রথম এবং সর্বশেষ, তাহলে আমি কি প্রথম কি এটা আমরা জানবো। প্রথম কি? ধরো আমি বলি যে
রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের জনক। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্প কোনটি? তার ভিখারিনী তার প্রথম ছোট গল্প। তার সর্বশেষ ছোট গল্প কোনটি? মুসলমানের গল্প। তাহলে পরীক্ষায় আসার সম্ভাবনা এই দুইটা বেশি। কি প্রথম গল্প কোনটি আর সর্বশেষ গল্প কোনটি? আসতে পারে যে নজরুলের প্রথম কাব্যগ্রন্থ কোনটি, আসতে পারে শামসুর রহমানের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, এরকম আবার সর্বশেষটা আসতে পারে। তাহলে প্রথম এবং সর্বশেষ তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। আসতে পারে এরকম করে যে একটা কবিতার প্রথম লাইন কি, তাহলে তোমাকে বলে দেওয়া হলো যে ফেব্রুয়ারি 1969 কবিতার প্রথম লাইন কোনটি? আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া। তাহলে এই যে প্রথম লাইন আমরা জানলাম, আবার দেখবো অনেক সময় শেষ লাইন এসেছে। ধরো তোমাকে প্রশ্ন করলো যে সিরাজউদ্দৌলা নাটকের সর্বশেষ সংলাপটি কার ছিল? কার ছিল? কার ছিল এইটা হচ্ছে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। আর যে সিরাজউদ্দৌলাতে সর্বশেষ তথ্য আমরা পাচ্ছি হচ্ছে মিরনের ডায়লগের মধ্যে দিয়ে হয়তো শেষ হয়ে যাচ্ছে ওইটা। এই জন্য আমরা দেখব যে প্রথম তথ্য এবং সর্বশেষ তথ্য এই জায়গাটা হচ্ছে প্রশ্নের জায়গা। এই জায়গাটা আমাকে খেয়াল করতে হবে অবশ্যই। এই জায়গায় খেয়াল না করলে আমরা হয়তো 1-2 মার্ক ছাড়া মানে ছেড়ে চলে আসতে হতে পারে। এই জন্য এই জায়গাটা একটু ভালো করে দেখলে এখান থেকে 1 মার্ক কমন পাওয়া সম্ভব। এই জন্য প্রথম এবং সর্বশেষ পোর্শনটা খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। আসতে পারে তোমাকে বলতে পারে এইরকম যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার সর্বশেষ লাইন কোনটি? গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি। এই শেষ লাইনটা তোমাকে মুখস্থ রাখতে হবে, কারণ এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন করা হয়। এই জন্য প্রশ্নের জায়গাটা আমাকে চিহ্নিত করে পড়তে হবে, শুধু এক ঢালা পড়ে গেলে হবে না। ওকে ওকে, তারপরে দোস্ত আছে তোর অপ্রচলিত শব্দের তথ্য ভান্ডার বা তথ্য আর কি। আচ্ছা, অপ্রচলিত শব্দের তথ্য বলতে অর্থ। এটা অপ্রচলিত শব্দের অর্থ। অপ্রচলিত শব্দ কি? একটা কবিতা পড়তে যেয়ে, একটা গল্প পড়তে যেয়ে তুমি খেয়াল করবা যে কিছু শব্দর সাথে তুমি পরিচিত না। হ্যাঁ, কিছু শব্দর অর্থ তোমার জানা নাই। যেমন ধরো আমি তোমাকে বলি যে ফল্গু কি, পরীক্ষা চলে আসলো, ফল্গু কি? এটা হচ্ছে অপ্রচলিত শব্দের অর্থ তুমি জানো না। তোমাকে দেখবা যে তুমি যখন গল্প পড়তেছো, তুমি যখন কবিতা পড়তেছো, তার শেষে দেখবা যে অর্থ দেওয়া আছে, অপ্রচলিত শব্দের অর্থগুলো দেওয়া আছে। দেখবা যে ফল্গু হচ্ছে একটা অন্তঃসলীলা নদী। তাহলে তোমাকে এই জায়গায় ক্লিক করতে হবে, যেগুলা অপ্রচলিত শব্দ আছে এর অর্থ জানতে হবে। অপ্রচলিত শব্দের অর্থ থেকে প্রশ্ন করা হয়। আমি দেখবো যে এই জায়গাটা থেকে প্রশ্ন করলে ছেলেরা হয়তো ভুল করতে পারে, ওই জায়গাটা আমি তুলে দিব। কারণ ওই অপ্রচলিত শব্দগুলোর সাথে যদি কেউ পড়ালেখা না করে, একটু ফাঁকিবাজ হয়, সে সাধারণত এইগুলা সম্পর্কে জানবে না। আর প্রশ্নের জায়গা ওটাই। অপ্রচলিত শব্দের অর্থ যেগুলো আছে এগুলো একটু জেনে নিতে হবে। যেমন তোমাকে প্রশ্ন করতে পারে যে মাজাইলা শব্দের অর্থ কি? কি? বিপদগ্রস্ত করা। তাহলে আমরা এটা খেয়াল করব যে অপ্রচলিত শব্দ যেগুলো আছে ওগুলোর অর্থগুলো একটু ভালোভাবে জেনে যেতে হবে পরীক্ষার হলে, না হলে আমাদের ভুল করার সম্ভাবনা থাকবে। এই জন্য অপ্রচলিত শব্দের অর্থগুলো পড়ে যেতে হবে। তাহলে তুমি সৃজনশীলের ক নম্বরও যেমন পারবা, আবার তুমি এমসিকিউ পারবা। আচ্ছা আচ্ছা, 6 নাম্বার আছে তোর ক্লাইম্যাক্স বলা হয়েছে, বাকিগুলো তুই আচ্ছা ব্যাখ্যা করলেই হবে। 6 নম্বরে বলা হয়েছে ক্লাইম্যাক্স। এই জায়গাটা একটু ভালোভাবে বুঝতে হবে। একটা গল্প, একটা নাটক, একটা উপন্যাস বা একটা কবিতার ক্লাইম্যাক্স আছে, অর্থাৎ ক্লাইম্যাক্স মানে সর্বোচ্চ চূড়া, অর্থাৎ সংকটের সর্বোচ্চ জায়গা। প্রত্যেকটা গল্পেই এটা আছে, প্রত্যেকটা কবিতায় এটা আছে, নাটকে, উপন্যাসে, সব জায়গায় আছে কি যে ক্লাইম্যাক্স, অর্থাৎ সংকটের সর্বোচ্চ চূড়া, যেখান থেকে ওই গল্পের বা ওই কবিতার বা ওই নাটকের বা ওই উপন্যাসের চরিত্র পাল্টে যায়, অর্থাৎ নতুন মোড় পাবে, নতুন দিকে চলে যাবে। ঠিক আছে, যেমন আমি এখানে সিনেমায় তো কোনো ক্লাইম্যাক্স থাকে না, বলা চলে না। হ্যাঁ হ্যাঁ, বাংলা সিনেমা তো বাংলা সিনেমাই। ওকে, তাহলে দেখ যে এইখানে আমি কিছু তথ্য লিখে রেখেছি। যেমন এখানে লেখা আছে ইয়ারিং, এটা একটা ক্লাইম্যাক্সের কাজ করেছে। কেমন? অপরিচিতা ছোট গল্পের দিকে একবার ফেরত যাও। এখানে ইয়ারিং একটা শব্দ এই গল্পের মোড় পরিবর্তন করে দিয়েছে। অর্থাৎ যখন বিয়ের আয়োজন হলো, বিয়ের আয়োজনের পরে অনুপমের মামা এই যে তার কল্যাণীর ইয়ারিং পরখ করে দেখলো যেটা আসলে সত্যিকারের সোনা কিনা। শেকড়ার কাছে ইয়ারিং পরখ করতে দিয়েছিল, এই ইয়ারিং পরখ করা নিয়ে ঝামেলা হয়েই আসলে বিয়েটা ভেঙে যায়। তাহলে একটা ইয়ারিং পরখ করাকে কেন্দ্র করে কি হয়ে যাচ্ছে,
বিয়েটা ভেঙে যাচ্ছে, গল্পের মোড় অন্যদিকে চলে যাচ্ছে। গল্পে হয়তো মিলনই হতো, কিন্তু এই ইয়ারিং পরখ করা নিয়ে ঝামেলা হয়ে গল্পটা বিরহের গল্প হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই একটা ইয়ারিং ক্লাইম্যাক্সের কাজ করলো, অর্থাৎ গল্পের মোড় পরিবর্তন করে দিল। তাহলে এই প্রত্যেকটা গল্পের ক্লাইম্যাক্সের জায়গাগুলো তোমাকে বুঝতে হবে। এরপরে লেখা আছে, ধরো যে অন্য পাপ, অন্য পাপ নিয়ে একটা পোরশন লেখা আছে। আচ্ছা, আমরা যদি এই জায়গায় একটু খেয়াল করি, অন্য পাপ কোন গল্পের একটু মনে করে দেখো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পে ফেরত যাও, দেখো মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় কি করেছিল? মৃত্যুঞ্জয় হচ্ছে যে মৃত্যুর সাথে একটা লড়াই করতেছিল। মৃত্যুঞ্জয় মৃত্যুর সাথে যখন লড়াই করতেছিল, তাকে যখন বিলাসী অনেক সেবা শুশ্রূষা করে তাকে যখন সুস্থ করলো, তখন কিন্তু তার জ্ঞাতি কুড়ার বা গ্রামবাসীর কোনোই সমস্যা হলো না। সমস্যা হলো কখন? যখন তার হাতে ভাত খেলো। এই ভাত খাওয়াটা কি হয়ে গেল? অন্য পাপ হয়ে গেল। এই অন্য পাপের ফলে একটা মব ক্রিয়েট করা হলো। এই মব ক্রিয়েট করে কি করা হলো? যে মৃত্যুঞ্জয় বিলাসীকে ওই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হলো এবং তাদের একটা নতুন জীবনের শুরু হলো এই অন্য পাপের ফলে। তাহলে ওই গল্পে অন্য পাপ কি? অন্য পাপ হচ্ছে ওই গল্পের ক্লাইম্যাক্স। এই অন্য পাপের ফলে গল্পের মোড় পরিবর্তন হয়ে গেল। তাহলে যখন একটা নাটকের, একটা গল্পের এরকম মোড় পরিবর্তন হয়ে যাবে, সেই জায়গাগুলো তোমাকে একটু ভালোভাবে দেখে যেতে হবে, একটু বুঝে যেতে হবে। প্রশ্ন করার সময় কিন্তু আমি ওই জায়গাটা খেয়াল করব, ঠিক আছে, যে এটাই তো এই গল্প পরিবর্তন করে, তাহলে এই জায়গা থেকে আমাকে প্রশ্নটা করতে হবে। ঠিক আছে, প্রশ্নকর্তার মাইন্ডের মধ্যে ঢুকতে হবে, তার মাইন্ডে কি ঘোরে এটা বুঝতে হবে, তাহলেই তুমি উত্তর করতে পারবা। প্রশ্নের জায়গা খুঁজে পেলেই তুমি উত্তর করতে পারবা। দেখো এরপরে লেখা আছে আলমারি। আমরা যদি আখতারুজ্জামান ইলিয়াসের একটা ছোট গল্প আছে, গল্পের নাম কি? রেইনকোট। ওই রেইনকোট গল্পে খেয়াল করো, গল্পটা স্বাভাবিকভাবে চলতেছিল, কিন্তু যখন কলেজে আলমারি ঢুকানো হলো, বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য বেশ কয়েকটা আলমারি কেনা হয়েছিল। ওই আলমারিগুলা কোনটা কোন ডিপার্টমেন্টে গেছে, কোন ডিপার্টমেন্টে কয়টা গেছে, এটা একটু খেয়াল করবা। পাশাপাশি একটা জায়গা দেখবা যে এই আলমারি ঢুকানোর সময় আমাদের মিন্টু এবং তার দলবল আসলে কলেজে ঢুকেছিল, অর্থাৎ মিসক্রিয়ান্ট বলতে আসলে মুক্তিযোদ্ধারা ওই কলেজের মধ্যে ঢুকেছিল, ঢুকে ট্রান্সফরমার তোড় দেওয়ার ব্যবস্থা করেছিল তারা। যার ফলে আসলে এই আলমারির ঘটনাটাকে কেন্দ্র করেই ওই গল্পেরও মোড় পরিবর্তন হয়ে যায়, ওই গল্প পরিণতির দিকে চলে যায় এই যে আলমারি ঢোকানোর মধ্য দিয়ে। তাহলে এই আলমারি কি করে? ওই গল্পের মোড় পরিবর্তন করে দেয়। তাহলে এটা হচ্ছে ওই গল্পের একটা ক্লাইম্যাক্স। ওই জায়গাটা তোমাকে বুঝতে হবে, এই আলমারি কেন্দ্রিক প্রশ্ন ওই জায়গা থেকে করা হবে। এরপরে লেখা আছে সীতার অপহরণ। সীতার অপহরণের জায়গাটা তুমি খেয়াল করো। আমি যদি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় চলে যাই, যখন মেঘনাদ তার চাচা বিভীষণকে যুদ্ধের পক্ষ ত্যাগ করে শত্রুপক্ষে যোগদানের জন্য কি করতেছিল? ভর্ৎসনা করতেছিল, তখন বিভীষণ কি উত্তর দিচ্ছিল? এভাবে বলতেছিল, বিরত সতত পাপে দেবকুল এবে পাপ পূর্ণ লঙ্কাপুরী। এর মানে কি? এর মানে হচ্ছে লঙ্কাতে দেবতারাও পাপ করে না, সবসময় পাপ থেকে বিরত থাকে, কিন্তু মেঘনাদের বাবা অর্থাৎ রাবণ কি করেছে? রাবণ সীতাকে অপহরণ করে লঙ্কা রাজ্যে নিয়ে এসেছে এবং এর ফলে সীতার এই অপহরণের ফলে লঙ্কা রাজ্য অপবিত্র হয়ে গেছে। আর এই ঘটনার ফলেই বিভীষণ কি করেছে? বিভীষণ রাবণের পক্ষ নিয়েছে। এই জায়গাটা খেয়াল করতে হবে যে কোন ঘটনার ফলে এই কবিতাটার মোড় পরিবর্তন হয়ে গেল। এই জায়গাগুলোতে ক্লিক করতে পারলে তোমার পরীক্ষায় কমন পাওয়া সম্ভব। এরপরে লেখা আছে, ধরো যে আমি যদি বলি যে আমাদের যে উপন্যাস আছে, এই উপন্যাসে মজিদের কিন্তু মাজার বাণিজ্য ভালোই চলতেছিল, যতদিন না আওয়াল পীর আসে। যখন আওয়াল পীর আসলো, তখন মজিদের এই ধর্ম বাণিজ্যে একটা ভাটা পড়লো। এই ভাটার ফলে আওয়াল পীরের সাথে মজিদের একটা দ্বন্দ্ব হলো, যার ফলে মজিদের স্বাভাবিক জীবনে প্রভাব ফেলার জন্য আওয়াল পীর
ওই গল্পের আসলে ক্লাইম্যাক্সে ছিল, যে কি করলো ওই গল্পের মোড়টা পরিবর্তন করে দিল। তাহলে আমরা ক্লাইম্যাক্স এই পোর্শনটা বুঝবো আসলে এমন ভাবে যে একটা গল্প, একটা কবিতা, একটা উপন্যাস, একটা নাটকে সংকটের সর্বোচ্চ জায়গাটা কোনটি, ওই জায়গা থেকে আসলে প্রশ্ন করা হয়। এই জন্য এখানে বলা হয়েছে ক্লাইম্যাক্স প্রসঙ্গে। ঠিক আছে, বোঝা গেছে? খুবই সুন্দরভাবে ব্যাখ্যা হয়ে গেল 6টা। স্যারকে কিন্তু একটা ধন্যবাদ দেওয়া যায়, এখনো 2টা পয়েন্ট আছে, বাট ওর এক্সপ্লেনেশন এত সুন্দর, আমি আসলে চুপ করে শুনতেছিলাম। আশা করি যারা তোমরা শুনতেছো তারাও উপকৃত হচ্ছে। তো যাই হোক, আমরা পরবর্তী টপিকে চলে যাই, যেগুলো আসলে আমাদের ছিল আরো 2টা সম্মত। এই যে বন্ধু, ফুল ফল রং সময় আর পেশা। ওকে, ফুল ফল রং সময় এবং পেশা, এই জায়গাটা একটু ব্যাখ্যা করার প্রয়োজন আছে, বিশেষ করে কবিতার ক্ষেত্রে এগুলা খুবই গুরুত্বপূর্ণ। কবিতায় কোন ফুল আছে এবং কোন ফুলের কি রং, কোন সময়ে কোন ফুল ফোটে, কোন ফুল কোন রং আসলে কি প্রতীক হিসেবে ব্যবহার হয়, এগুলা পরীক্ষায় আসে। তুমি খেয়াল করো, ফেব্রুয়ারি 1969 কবিতা, এই জায়গায় গেলে তুমি দেখতে পাবা এখানে বলা হচ্ছে 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। কি বললাম? 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং। তাহলে রং এখানে খুব গুরুত্বপূর্ণ। তোমাকে প্রশ্ন করতে পারে যে আমাদের চেতনার রং কি, তাহলে আমাদের চেতনার রং হচ্ছে 21-এর কৃষ্ণচূড়ার যে রং, সেটাই আমাদের চেতনার রং। আবার এই রঙের বিপরীত রং আছে, ওই রঙের আবার বৈশিষ্ট্য কি, যেই রং দেখতে ভালো লাগে না চোখে, যেই রং সন্ত্রাস আনে প্রাত্যহিকতায় সকাল সন্ধ্যায়। তাহলে যেমন আমাদের চেতনার রং আছে কৃষ্ণচূড়ার রঙের মতো, ঠিক আমাদের চেতনার রঙের বিপরীত রঙও আছে। আবার সেই রঙের বৈশিষ্ট্য কি, সেই রঙের বৈশিষ্ট্য হচ্ছে সেই রং দেখতে ভালো লাগে না চোখে এবং সেই রং প্রাত্যহিকতায় সকাল সন্ধ্যায় সন্ত্রাস নিয়ে আসে। তাহলে কবিতায় রং কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপরে কবিতায় ফুল ফলও খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি দেখি তাহারেই পড়ে মনে কবিতা, এই তাহারেই পড়ে মনে কবিতার দিকে যদি আমরা একটু খেয়াল করি, সুন্দর করে দেখতে পাবা এখানে কবি ভক্তকে প্রশ্ন করে যে বাতাবি লেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। তাহলে এখানে দেখো বাতাবি লেবুর ফুলের কথা বলা হচ্ছে, আমের মুকুল ফোটার কথা বলা হচ্ছে। এই জন্য কবিতায় ফুল ফল রং এগুলা খুব গুরুত্বপূর্ণ। তোমাকে প্রশ্ন করতে পারে বাতাবি লেবুর ফুল কোন কবিতার মধ্যে আছে, কৃষ্ণচূড়া ফুলের কথা কোন কবিতার মধ্যে আছে, এইগুলো আসতে পারে। এই জন্য এখানে একটা পোরশন দেওয়া আছে ফুল ফল রং। আর সময়টা খুব গুরুত্বপূর্ণ। দেখো যে আমরা যদি দেখি একটা গল্পের জায়গা কোথায়, একটা কবিতার জায়গা কোথায়, একটা কবিতার সময় কোথায়, তাহলে তোমাকে প্রশ্ন করতে পারে যে অপরিচিতা গল্পে কোন জায়গার নাম উল্লেখ আছে, তাহলে কানপুরের কথা উল্লেখ আছে, এখানে একটা জায়গার নাম উল্লেখ আছে। আবার তোমাকে প্রশ্ন করতে পারে যে এই কবিতায় এই গল্পে কোন সময়ের কথা বলা হচ্ছে, সময় খুব গুরুত্বপূর্ণ। যেমন আমি যদি তোমাকে বলি সোনার তরী কবিতায় ওপারেতে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। তাহলে কোন সময়ের কথা বলা হলো? যদি তোমাকে প্রশ্ন করা হয় যে সোনার তরী কবিতায় কোন সময়ের কথা বলা আছে, তাহলে আসলে প্রভাত বেলার কথা বলা আছে। এই জন্য তোমাকে খেয়াল করতে হবে যে প্রশ্ন যখন করা হবে ওই প্রশ্নের মাইন্ড সেটআপে চলে যেতে হবে, একটা প্রশ্নকর্তার মাইন্ড সেটআপ কিভাবে থাকে ওই জায়গায় যেতে হবে। তাহলে সোনার তরী কবিতায় প্রভাত বেলার কথা বলা আছে, এটা সোনার তরী কবিতা অনেকবার পড়ার পরেও তোমার মাথার মধ্যে এইভাবে কিন্তু নাই, কিন্তু এখন তুমি জানতে পারলা যে এখানে প্রভাত বেলার কথা বলা আছে। এরকম কোন কবিতায় কোন সময়ের কথা আছে, কোন কবিতায় কোন ফুলের কথা আছে, কোন ফলের কথা আছে এবং কোন রং কি প্রকাশ করে, এটা আমাদের জানতে হবে। তাহলে আমরা এখান থেকে একবার কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, এর পরবর্তী পোরশন আছে হচ্ছে পেশা। আচ্ছা, পেশা নিয়ে যদি আমি বলি তাহলে এখান থেকে দুই ধরনের প্রশ্ন হতে পারে, একটা গল্পের ভিতর থেকে হতে পারে বা কবিতার ভিতর থেকে হতে পারে, আর একটা হচ্ছে লেখক পরিচিতি থেকে হতে পারে। তোমাকে প্রশ্ন করতে পারে এইরকম, শামসুর রহমানের পেশা কি ছিল, এই প্রশ্ন করতে পারে। অথবা তোমাকে আবার প্রশ্ন করতে পারে যে কল্যাণীর পিতার পেশা কি ছিল, অনুপমের পিতার পেশা কি ছিল, অনুপমের মামা কি করতো, এই প্রশ্নগুলা তোমাকে করতে পারে।
এই জন্য গল্পের ভিতরেও যেমন জানতে হবে, বাইরেও জানতে হবে যে কার পেশা কি ছিল। লেখক পরিচিতির পেশাও যেমন জানতে হবে, একটা লেখকের পেশা কি ছিল, আবার তোমাকে জানতে হবে যে এই জায়গায় গল্পের ভিতরে কোন ক্যারেক্টারের পেশা কি ছিল। এই জায়গাগুলো থেকে প্রশ্ন করা হয়। পাশাপাশি আমি এখানে লেখা নাই, তারপরেও একটা দুইটা পয়েন্ট আরো তোমাদের বলি যেটা তোমাদের জন্য কার্যকর হতে পারে। সেটা হচ্ছে ইতিহাসের ক্যারেক্টার যদি চলে আসে। ইতিহাসে আমি তাহলে এটা লিখে দিই। ওকে, হ্যাঁ, পয়েন্ট তাহলে এটা 9 নম্বর বলি। আমরা একটা ইতিহাস লিখতে পারি। ইতিহাস, হ্যাঁ। ওকে, আর কিছু লিখবো? না, দরকার নাই, এই পোর্শনটা আমি একটু ব্যাখ্যা করব। না, এই জায়গাটা একটু ব্যাখ্যা করার আছে, ইতিহাস না হলে না বললে বুঝতে পারবে না। অর্থাৎ তুমি খেয়াল করবা যদি কখনো ইতিহাস চলে আসে তোমার লেখার মধ্যে, একটা লেখনীর মধ্যে, ধরো একটা গল্পের মধ্যে, একটা কবিতার মধ্যে চলে আসছে ইতিহাসের কোনো ক্যারেক্টার, তখন চিন্তা করতে হবে। ইতিহাসের কোনো ঘটনা চলে আসছে, তখন ওইটা প্রশ্নের জায়গা হয়। যেমন আমি তোমাকে নিয়ে যাই, ধরো তুমি ফেব্রুয়ারি 1969 কবিতায় চলে যাও। এই জায়গায় তুমি খেয়াল করো যে এখানে দুইটা ইতিহাসের ক্যারেক্টার আছে, কে, একজন সালাম আর একজন বরকত। আমাকে বলবে কি যে বুঝি যায় 1969-এও সালাম নামে রাজপথে শূন্যে তোলে ফ্ল্যাগ, আর বরকত বলে গাঢ় উচ্চারণে। তাহলে খেয়াল করো যে এখানে আমরা ভাষা আন্দোলনের দুইটি ক্যারেক্টার পেয়েছি, একটি সালাম আর একটি বরকত। তোমাকে এই জায়গা থেকে এই প্রশ্নটা করতে পারে যে ফেব্রুয়ারি 1969 কবিতায় কোন ভাষা শহীদের কথা বলা আছে। তাহলে কোন দুইটির কথা বলা আছে? এটা হচ্ছে সালাম আর এটা হচ্ছে বরকত। এই দুইটা জায়গা খেয়াল করবা। ইতিহাস যদি কোনো কবিতার মধ্যে চলে আসে তোমাকে অবশ্যই সেটা ভালোভাবে দেখতে হবে। যেমন আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতার মধ্যেও কিন্তু একটা ইতিহাসের ব্যাপার আছে। যেমন কবিতার পূর্বপুরুষের কথা বলে, কবিতার মায়ের কথা বলে, কবিতার ভাইয়ের কথা বলে, কবিতার গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলে। এই জায়গাগুলো তোমাকে একটু ভাবতে হবে যে এই জায়গাগুলো থেকে আবার প্রশ্ন করা হয়। আবার স্বাভাবিক মুহূর্তে আমরা কোনো কবিতায় ধরো একটা স্বাভাবিক লাইন দেখতেছি, কিন্তু এটা অস্বাভাবিকের মতো বলা হয়েছে। দেখো, এর স্বাভাবিক কথন হয়তো একরকম হতো, কিন্তু কবিতায় অন্যভাবে বলা আছে, এটাও পরীক্ষায় আসতে পারে। যেমন আমি তোমাকে বলি, কিংবদন্তির কথা বলছি, আমাদের যে এটা একটা কবিতা আছে, এইখানে একটা লাইন আছে এরকম যে যুদ্ধ আসে ভালোবেসে। আসলে কিন্তু যুদ্ধ ভালোবেসে আসে না, যুদ্ধ ধ্বংস করতে করতে আসে। কিন্তু কবিতার মধ্যে বলা আছে যুদ্ধ আসে ভালোবেসে। আবার তোমার যদি ওই জায়গায় খেয়াল করি, যদি একটা লাইন আছে এরকম যে ভালোবাসা দিলে মা মরে যায়। আসলে ভালোবাসা দিলে কি মা মরে যায়? ভালোবাসা দিলে তো মায়ের বেঁচে থাকার কথা, মায়ের আরো আশাবাদী হওয়ার কথা। কিন্তু এই জায়গাটাই এমন করে বলা হচ্ছে যে ভালোবাসা দিলে মা মরে যায়। তোমার মনে হতে পারে যে এটা তাহলে ভুল, কিন্তু আসলে কিন্তু ভুল না, কবিতায় ওইভাবেই বলা আছে। এই জন্য এই জায়গাগুলো তোমাকে খেয়াল করতে হবে। এই জায়গাগুলো একটু ব্যতিক্রমী জায়গা, এই জায়গাগুলো থেকে প্রশ্ন করা হয়। এই জায়গাগুলো তোমাকে তুলে দিতে পারে মানবিক বাগান কি, কমল বন কি, এই প্রশ্নগুলো তোমাকে করা হতে পারে। এইগুলা নিয়ে একটু সাবধান থাকবা। তাহলে আমি যেই জায়গাগুলোর কথা বললাম, এই জায়গাগুলো যদি তুমি ফোকাস করে 1-1.5 ঘন্টা পড়ালেখা করতে পারো, তাহলে আশা করা যায় যে তুমি 10 থেকে 12 মার্ক এখান থেকে কমন পাবা। শুধু 10 থেকে 12 মার্কে এমসিকিউ কমন পাবা বিষয়টা এমন নয়। এইভাবে পড়তে পারলে এই পড়াগুলো দিয়ে তুমি আসলে ওই গল্প, ওই কবিতা বা ওই উপন্যাস বা নাটকে আসা যে সৃজনশীল প্রশ্ন আছে সেটাও তুমি ভালো করতে পারবা। আমি খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম, আমার তো নিজেরই খুব ভালো লাগতেছিল। আশা করি যে বাচ্চারা এটা খুব উপকৃত হবে। কারণ হচ্ছে যে এত সুন্দর করে আমি তো আরো বাংলা ভিডিও সবারই দেখতেছি, আমার কাছে বারবারই এরকম কিছু একটা মনে হচ্ছিল ময়ূক, যে কিছু তো একটা আছে, ডিফারেন্ট কিছু তো অবশ্যই আছে, যে ডিফারেন্ট গুলোকে ভাবতে হবে ডিফারেন্ট ভাবে। তো কালকে রাত্রে তো সাথে যখন আলোচনা হইলো, তখন আমার কাছে মনে হলো ইয়েস, এই কন্টেন্টটা খুবই এটা একটা গেম চেঞ্জার কন্টেন্ট হবে। কারণ হয় কি, অনেক সময় তোর সিলেবাসটা তো ধর আমরা সবাই পড়ি, বাট আমরা কিন্তু বুঝে উঠতে পারি না। ধর ফিজিক্স বল, কেমিস্ট্রি বল, সবই তো অনেক বড়, কিন্তু ওইটাকে যখন প্রিসাইজ করে নিয়ে আসতে পারা যায়, সেটা কিন্তু অনেকটাই তখন মনে হয় যে না, আমি পারবো। কারণ এই মোমেন্টে তো আর শেখার আর কিছু নাই। আমার আসলে দরকার কি, এমন একটা সাজেশন যেটা অন্তত তাদেরকে সহজবোধ্য হয়ে বুঝিয়ে দেওয়া যায় যে দেখো, এই জায়গাগুলো জায়গা, তুমি এই জায়গাগুলো রপ্ত করো।
আশা করা যায় আজকের যে যতটুকু কথা আলোচনা আমরা করা বললাম, হয়েছে আর কি। আজকের এই আলোচনা থেকে তারা ভালো মতো একটা উপকার পাবে এবং এখান থেকে ভালো সংখ্যক প্রশ্ন কমন করবে এবং তারা পরীক্ষায় লিখে আসতে পারবে। আমরা ইনশাল্লাহ, দেখবো ইনশাল্লাহ। পরীক্ষার পরের পরে দিন আসলে কি কেমন হচ্ছে আর ফিডব্যাক কি। আসে। তো আমি আসলে পরীক্ষায় আসলো কি না আসলো সেটা পরে, আমি আগে স্টুডেন্ট তরফ থেকে তোকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। কারণ হচ্ছে যে এইটা আসলেই গুরুত্বপূর্ণ, কারণ আমার কাছে মনে হয় যেরকম ফ্রেমগুলো অনেক ইম্পর্টেন্ট। হুম, তো আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে। হ্যাঁ। তো তুই বাঙালি কবির মতো করে বিদায় দিতে পারিস, কারণ আমি তো তোর মতো ছন্দ ছিলাম আকাশে, আজকে লিখলাম বাতাসে, আর হবে না হয়তো বা দেখা, তুমি থেকো ফাঁকা। আমি এটা পারবো না, তুই তোর মতো করে বিদায় নিতে তুমি পারিস। তোমার মতো যেভাবে পারো এটা পারলেই হবে, তোমাকে আমার মতো পারতে হবে না। তুমি তোমার মতো পারো, আমি আমার মতো পারি, তাহলেই হবে। আমি এই প্ল্যাটফর্মে আসলাম এই জন্যে যে শিক্ষা তো আলো, আলো যত বেশি ছড়ানো যায় তত মানুষের উপকার হবে, তত বেশি মানুষ আলোকিত হবে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ প্রান্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।